ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। প্রেত লৌকিক অলৌকিক জগতের কল্পকথা। নমস্কার, প্রেতলৌকিক চ্যানেলের আরও একটি ছোট গল্পের আসরে আমি সুতৃষ্ণা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের নিবেদন লেখক বিবেক সেনের কলমে অচেনা রাত। লেখক বিবেক সেন পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক, বর্তমানে চুঁচুড়া শহরের বাসিন্দা। দীর্ঘদিন ধরে বিভিন্ন খ্যাতনামা নাট্যগ্রুপের সঙ্গে যুক্ত। তাছাড়া অভিনয় জগতেও যথেষ্ট সুখ্যাতি। পাঠক থেকে সেই অর্থে লেখকে উত্তরণ 2019 সালের মাঝামাঝি। প্রথমে শখ করে লেখা, পরে বিভিন্ন বিচিত্র ইভেন্টে আকৃষ্ট হয়ে যোগদান, অনেক ক্ষেত্রে স্বীকৃতি ও পুরস্কার। আমাদের তরফ থেকে লেখককে অসংখ্য ধন্যবাদ তার এই অসাধারণ লেখনীটিকে আমাদের কাছে তুলে ধরার জন্য। শুনতে থাকুন অচেনা রাত। মুকুন্দবাবু ট্রেন থেকে নেমেই বুঝতে পারলেন রাত বেশ হয়ে গেছে। আজ শনিবার, কাল অফিস ছুটি, তাই জ্যাঠামশাইয়ের ডাকে সাড়া না দিয়ে তিনি পারলেন না। ছোটবেলা থেকেই মুকুন্দবাবু ছিলেন জেঠু জেঠিমার খুব প্রিয়। তো ঠিক ছিল আজ শনিবার রাতে জ্যাঠার ওখানে কাটিয়ে রবিবার খাওয়া দাওয়া করে বেরিয়ে রাতের মধ্যে তিনি বাড়িতে ফিরে আসবেন। সেই মতোই রাতের ট্রেন ধরে এখানে আসা। রাতের স্টেশন একদম ফাঁকা, আর কাউকে ট্রেন থেকে নামতে দেখা গেল না। তবে অন্ধকার স্টেশনের অন্য প্রান্তে তিনি দেখতে পেলেন একটা আলোর বিন্দু। মনে হলো যেন এদিকেই এগিয়ে আসছে। একবার হাত ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠলেন। রাত 11টা বেজে গেছে। বিলাসপুর স্টেশন একেবারে জনমানব শূন্য। গাটা বেশ ছমছম করে উঠল তার। খেয়াল করলেন দূরের আলোর রেখাটা যেন একটু বড় হয়েছে এবং তার দিকেই এগিয়ে আসছে। জ্যাঠা জেঠিমা এত রাতে জেগে থাকবেন তো? বাড়ির রাস্তাও সঠিক তো মনে নেই তার। আসলে এনারা মুকুন্দবাবুর নিজের জ্যাঠা জেঠিমা নন। ওনাদের একমাত্র ছেলে সুধাকর মুকুন্দবাবুর ছোটবেলার প্রাণের বন্ধু। থাকতেন পাশের বাড়িতে, সেই সূত্রেই পরিচয়। তবে জেঠু জেঠিমা মুকুন্দবাবুকে নিজের ছেলের মতো করে ভালোবাসতেন। বাবু, আপনি কলকাতা থেকে আসলেন? কখন পেছনে একটি লোক এসে দাঁড়িয়েছে ঠিক খেয়াল করেননি তো। গাটা ছমছম করে উঠল তার। লোকটির পরিধানে ময়লা ধুতি আর একটা গেঞ্জি, লিকলিকে শরীর, গোল গোল করে ঠিকরে বেরিয়ে আসা দুটো চোখ, সাদা ধবধবে দাঁত আর একটা ছিদ্র সদৃশ নাক, যেন মানুষরূপী কঙ্কাল। হ্যাঁ, কিন্তু তুমি কে? আগে আমি নিশি, অবনীবাবুর বাড়িতে কাজ করি। তা আপনি ওনার ভাইপো, তাই না? দেখুন, ঠিক চিনতে পেরেছি। এতে হাসির কি হলো? না, তেমন কিছু না। আপনি আমার সাথে আসুন, হ্যাঁ, আপনাকে ওনাদের বাড়ি আমি পৌঁছে দিচ্ছি। অগত্যা মুকুন্দবাবু চললেন নিশির পেছন পেছন, যেন নিশির ডাকে অন্তহীন যাত্রা। বাবার ছিল বদলির চাকরি, তাই গ্রাম ছেড়ে একসময় কলকাতায় চলে আসেন মুকুন্দবাবুরা।
তারপর 30 বছর কেটে গেছে। জেঠু জেঠিমাদের সঙ্গে যোগাযোগ আর প্রায় নেই বললেই চলে। লোকমুখে শুনেছিলেন সুধাকর নাকি একটা ভালো চাকরি পেয়েছে। হঠাৎ দিন দুয়েক আগে জ্যাঠামশাইয়ের একটা চিঠি আসে মুকুন্দবাবুর বাবার কাছে। কালী কিঙ্কর, তোমার ছেলে মুকুন্দের সঙ্গে খুব দরকার আছে। চিঠি পাওয়ার একদিন পরেই যেন বিলাসপুরে এসে আমার সাথে একবার দেখা করে যায়। আমি ওর অপেক্ষায় রইলাম। সেই অনুযায়ী শনিবার অফিসের কাজ সেরে রাতের ট্রেনে বিলাসপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন মুকুন্দবাবু। বাবু, কি এত ভাবতেছেন? চমকে উঠলেন মুকুন্দবাবু। হ্যাঁ? না না না, তেমন কিছু নয়, ভাবছি তোমার বাবুর কথা। আচ্ছা নিশি, তুমি বাবুর বাড়িতে অনেক দিন আছো তাই না? সে তো অনেক দিন হলো বটে। আমার যখন 16 বছর বয়স তখন বাবুর বাড়িতে আসা। আর আমি আসার 1 বছর আগে শুনেছি তোমরা গ্রাম ছেড়ে নাকি চলে গেছো। তবে সত্যি বলতে কি বাবু, আমার না বয়সের গাছ পাতার নেই। নিশির হাসি কুয়াশা ঘন অন্ধকারে আরো রহস্যময় হয়ে উঠল। মুকুন্দবাবু একটু রেগে উঠে বললেন, এই সব সময় এত হে হে করে হাসো কেন হে বলো তো? কোনো স্বাভাবিক মানুষকে তো আমি এভাবে হাসতে দেখিনি কখনো। আবার হেসে ওঠে নিশি। তা যা বলেছেন বাবু, তা যা বলেছেন। সকলে আমাকে দেখে কেন জানি না ভয় পায়। ভূত ভাবে হয়তো। ঠিক আছে ঠিক আছে, চলো এবার। কি অন্ধকার রাস্তা রে বাবা, কিছুই তো ভালোভাবে ঠাউর করা যাচ্ছে না। আকাশের এক ফালি চাঁদের আলো বেশ ম্রিয়মান। সহসা মুকুন্দবাবু লক্ষ্য করলেন রাস্তার ধারে বেশ কিছুটা দূরে কয়েকটি আগুনের লেলিহান শিখা। গাটা শিউরে উঠল তার। এ তো তার চেনা রাস্তা নয়, এ তো বিলাসপুরের শ্মশান মনে হচ্ছে। এই নিশি, কোন পথে আমরা যাচ্ছি? যতদূর মনে পড়ে এটা তো জেঠুর বাড়ির রাস্তা নয়। না বাবু, ওই শর্টকাটে যাচ্ছি। দাদা বাবু সাবধানে যাবে না, সামনে গর্ত আছে, একটু দেখে। বেশ অবাক হলেন মুকুন্দবাবু। দেখল কি করে লোকটা এই গর্ত? ও তো একবারও পেছনে ফেরেনি। কি ভাবতেছেন দাদা বাবু? হ্যাঁ, না না, কিছু না, তুমি এগিয়ে চলো। মনে মনে এবার তিনি একটু ভয় পেলেন। লোকটি সত্যি মানুষ তো। তারপর আরও খানিকটা অন্ধকারময় পথ পেরিয়ে অবশেষে মুকুন্দবাবু তার জ্যাঠা জেঠিমার বাড়িতে এসে পৌঁছালেন। জেঠুর বাড়ির তেমন কোনো পরিবর্তন চোখে পড়ল না, তবে বাড়িটির একেবারেই ভগ্নদশা। আলো নেই বললেই চলে। সদর দরজা দিয়ে ঢুকেই একটা বড় উঠোন, তার একদিকে বাথরুম আর রান্নাঘর, অপর পাশে পরপর 3টি ঘর। মুকুন্দবাবু লক্ষ্য করলেন যে একমাত্র পশ্চিমের ঘরটিতে টিম টিম করে একটা আলো জ্বলছে। দাদা বাবু, নিশির চিৎকারে সম্বিত ফিরে পেলেন তিনি। দাদা বাবু নড়বেন না, নড়বেন না। উনি পায়ের সামনে দিয়ে যাচ্ছেন তো, একদম নড়বেন না। পায়ের দিকে তাকিয়ে আঁতকে উঠে মুকুন্দবাবু দেখলেন একটি কৃষ্ণকায় সর্পিল সরীসৃপ। কিন্তু নিশি কি করে এটা দেখল? ও তো পেছনে ফেরেনি। ও কি মানুষ? ও বাবু, ও বাবু, আপনার ভাই বয়স আছে বাবু। যান বাবু, ওই পশ্চিমের ঘরটিতে আপনার জন্য অপেক্ষা করছেন। যান 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 যান। ধন্যবাদ নিশি। হ্যাঁ, তা তোমার বাড়ি কোথায় গো? কথাটা বলতে গিয়ে চমকে উঠলেন মুকুন্দবাবু। নিশি নেই। আশেপাশে কোথাও তার টিকিটিও চোখে পড়ছে না এখন। লোকটা কি হাওয়ায় মিলিয়ে গেল? খানিকটা ভেবেচিন্তে
সেই ঘরের কাছে এগিয়ে যেতেই জ্যাঠামশাইয়ের গলা পাওয়া গেল। এসো বাবা মুকুন্দ, এসো এসো, ভেতরে এসো। শীতের রাত, একটা তক্তাপোষের উপর কম্বল মুড়ি দিয়ে জেঠু বসে। মুখটা দেখা যাচ্ছে না, তবে অল্প আলোয় জ্যাঠামশাইয়ের চোখগুলো বেশ জ্বলজ্বল করছে। চোখে পড়ল একটু দূরে তক্তপোষের এক কোনায় বসে রয়েছে জেঠিমা। পরনে লাল পেরে সাদা শাড়ি, ঘোমটা দিয়ে পুরো মুখখানা ঢাকা। অবাক হয়ে গেলেন মুকুন্দবাবু। তার সামনে এইভাবে ঘোমটা দিয়ে বসার মানেটা কি? বাবা মুকুন্দ, টুলটা টেনে নিয়ে আবার পাশে এসে বসো দেখি। আসতে কোনো কষ্ট হয়নি তো বাবা? হ্যাঁ, না না, তেমন কিছু নয়। তা জ্যাঠামশাই, তোমার কি দরকার আছে গো আমার সাথে? ও ও প্রণাম করতে একেবারেই ভুলে গেছি। না 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 না, আর প্রণাম করতে হবে না, থাক থাক, তুমি বসো ঘর, হ্যাঁ বসো। জেঠিমাও একই কথা বললেন। না না না, আমাকে প্রণাম করতে হবে না। আমাদের আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে বাবা। তুমি আমাদের উদ্ধার করো। জেঠু বললেন, আমি সব বলছি, তুমি চুপ করে আগে ওর খাওয়ার ব্যবস্থাটা করো। অনেক রাত হয়ে গেছে। একটু দাঁড়াও, চা বানাতে বলি। নিশি, নিশি, দাদাবাবুর জন্য চা নিয়ে এসো। কথা শেষ করার আগেই নিশি চা নিয়ে হাজির। নিশি এতক্ষণ কোথায় ছিল আর কখনই চা বানানোর কথা শুনল, সেটা বুঝে উঠতে পারলেন না মুকুন্দবাবু। এবারে জেঠিমা বললেন, বাবা, তুমি রাতে রুটি খাবে না ভাত খাবে? আসলে আমি রাতে ভাতই খাই জেঠিমা, তবে এখন অনেক রাত হয়ে গেছে তো আমি আর চা খাবো না। আরে এটা তোমার নিজের বাড়ি, যখন যেটা মন চায় তাই করবে। যাও, জেঠিমার সঙ্গে গিয়ে কিছু খেয়ে এসো, যাও। এসো বাবা, আমার সাথে এসো। তুমি তো সবই চেনো গর্দর। জেঠিমার পিছন পেছন মুকুন্দবাবু উঠোন পেরিয়ে পৌঁছলেন রান্নাঘরে। লক্ষ্য করলেন উঠোন একদম অন্ধকার। শুধুমাত্র রান্নাঘরের হালকা আলো উঠোনে তির্যকভাবে পড়ছে। শীতের হালকা ঠান্ডা হাওয়ায় গাটা কেমন যেন ছমছম করে উঠল মুকুন্দবাবুর। দাঁড়ালে কেন বাবা? এসো এসো। মনে হলো যেন বহু দূর থেকে জেঠিমার কথা ভেসে আসছে। রান্নাঘরে একটা ছোট টেবিলে কাঁসার থালায় রাখা ছিল ভাত, সঙ্গে কাঁসার ৩-৪টে বাটিতে মাছ, তরকারি আর দুধ। রান্নাঘরের স্বল্প আলোয় মুকুন্দবাবু দেখলেন টেবিলের ঠিক পিছনের যে জানলাটা আছে সেখানে নিশি দাঁড়িয়ে। ওকে দেখা মাত্রই সেই শিরশিরানিটা ফিরে এলো তার শরীরে। ও কি সত্যি মানুষ? বাবা, বসে খেয়ে নাও, অনেক রাত হলো তো। নিশি, দাদা বাবুর পাতে লেবু নেই কেন? এখনই গাছ থেকে একটা লেবু পেড়ে পরিষ্কার করে দাদা বাবুর পাতে দে। বলা মাত্রই নিশি লেবু নিয়ে হাজির। একটা অস্বস্তি আর ভয়ে গাটা ছমছম করে উঠল মুকুন্দবাবুর। ব্যাপারখানা বেশ গোলমেলে মনে হচ্ছে। খুব তাড়াতাড়ি খেয়ে নিলেন তিনি, কিন্তু প্রতিটা খাবার কেমন যেন বিস্বাদ। কিন্তু এর আগে বহুবার তিনি জেঠিমার হাতের খাবার খেয়েছেন, সেই স্বাদের তুলনা মেলা ভার ছিল। এসো বাবা, এই পেট ভরে খেয়েছো তো? তোমাকে আর কি বলবো বলো তো, তুমি তো আমাদের খুব কাছের একজন মানুষ। সুধাকর আর তুমি দুজনকেই আমরা কখনো আলাদা চোখে দেখি না, জানো তো। একটা মোড়ায় বসে জ্যাঠা কথাগুলি বলছিলেন মুকুন্দবাবুকে। জানি জেঠু, আমিও তোমাদের নিজের জ্যাঠা জেঠিমা হিসেবেই দেখি। এবার বলো তো,
আমার সাথে তোমার কি দরকার? এই এই খামটা তুমি রাখো। খাম? কিসের খাম? এতে সব কিছু লেখা আছে বাবা, কিন্তু বাড়িতে গিয়ে পড়বে, হ্যাঁ, তার আগে নয়। এবারে শোনো, এখন ওই 12:30, লাস্ট ট্রেন হচ্ছে রাত 2:30-এ। তোমাকে নিশি স্টেশনে পৌঁছে দেবে। তুমি আজকেই ফিরে যাও বাবা, আজকেই ফিরে যাও। জেঠিমা বললেন, জানি তোমার খুব কষ্ট হবে, তবুও বলছি, তুমি তুমি আজই চলে যাও। মুকুন্দবাবু একটু অবাক হলেন। তারপর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, কিন্তু আমি ভেবেছিলাম কাল সুধাকরের সঙ্গে দেখা করে দুপুরের ট্রেনে বেরিয়ে পড়ব। জেঠিমা বলে উঠলেন, না বাবা, তা হয় না। সুধাকর আমাদের ছেড়ে চলে গেছে, বহু দূর চলে গেছে। ওর সঙ্গে আর দেখা হবে না। তুমি তুমি ফিরে যাও খন। নিশি, আয় নিশি, এই তো যাও, দাদাবাবুকে নিয়ে স্টেশনে পৌঁছে দিয়ে এসো। বাবা উঠে পড়ো, হ্যাঁ উঠে পড়ো, এরপর বেরোলে লাস্ট ট্রেনটা ধরতে পারবে না। ও হ্যাঁ, বাড়ি ফিরে সময় করে আমার চিঠিটা কিন্তু মন দিয়ে পড়বে। সুধাকর আর তুমি দুজনেই আমাদের খুব আপন। সুধাকর নেই, তাই তোমাকেই দেখতে খুব ইচ্ছে করছিল আর কি। এই চিঠিটা আমি ডাকেও পাঠাতে পারতাম, কিন্তু তোমাকে চাক্ষুষ দেখার লোভটা আমি সামলাতে পারলাম না। যাকে নিশি, ভাই নিশি, দাদাবাবুকে সাবধানে নিয়ে যাস, হ্যাঁ। বাবা, সাবধানে যেও। অগত্যা নিশির পেছন পেছন চলা শুরু করলেন মুকুন্দবাবু। চারিধারে ঘুটঘুটে অন্ধকার। নিশির হাতের ছোট হ্যারিকেনের আলো দপদপ করছে। আজ বোধহয় অমাবস্যা। দাদাবাবু, আপনি আস্তে আস্তে আবার পেছন পেছনে আসুন, কেমন? হ্যাঁ, ভয় করছে নাকি? আবার সেই হাড় কাঁপানো হাসি। ও কি মানুষ! কি ভাবতেছেন দাদাবাবু, আমি মানুষ কিনা, তাই তো? জানেন, গ্রামে সবাই একই কথাই বলে। আমাকে দেখেই নাকি ভয় পালায়, কেন আমি জানি না। আমি কিন্তু কারো কোনোদিন কোনো ক্ষতি করিনি দাদাবাবু। দাদাবাবু, সামনেই কিন্তু শ্মশান, পেছনে কেউ ডাকলে একদম ফিরে তাকাবেন নি বাবু। শ্মশানের দিকে তাকিয়ে দেখলেন মুকুন্দবাবু, এখনো চিতার আগুন ধিক ধিক করে জ্বলছে। এভাবেই একটা অদ্ভুত ঘোরের মধ্যে স্টেশনের কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। সম্বিত ফিরতেই খেয়াল করলেন নিশি কোথাও নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। স্টেশন মাস্টারের ঘর থেকে টিম টিম করে একটা আলো দেখা যাচ্ছিল। সেই দিকেই এগিয়ে গেলেন মুকুন্দবাবু। একবার স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করে নিলে হয় লাস্ট ট্রেন ঠিক টাইমে চলছে কিনা। ঘরে ঢুকে দেখলেন টেবিলে একটা লম্ফ চলছে, আর সেই আলোয় স্টেশন মাস্টার কি যেন লিখছে খাতায়। মাফ করবেন, বলছি কলকাতা যাওয়ার লাস্ট ট্রেন কি ঠিক টাইমে চলছে? স্টেশন মাস্টার এবার মুখ তুলে তাকালেন মুকুন্দবাবুর দিকে। লম্ফের আবছা আলো স্টেশন মাস্টারের মুখের ওপর পড়ছিল। ওকে দেখে চমকে উঠলেন মুকুন্দবাবু। এ মুখ তার ভীষণ চেনা। সে তো রাত 12:30টায় ছিল, ঠিক টাইমে চলে গেছে ট্রেন। এখন তো রাত 2টো। আকাশ থেকে পড়লেন মুকুন্দবাবু। কিন্তু জেঠু যে বলছিলেন। জেঠু মানে? জেঠু মানে মানে অবনী রায়। আপনি চেনেন নাকি ওনাকে? অবনী রায় মানে বাবা বলেছে? এইবার চিনতে পারলেন মুকুন্দবাবু, এ তো সুধাকর।
আরে সুধাকর, তুই তুই এখানে? আমি তো ভাবতেই পারছি না। আরে মুকুন্দ নাকি রে, তুই আমাদের গ্রামে আমাদের বাড়িতে এসেছিলি? দারুণ সারপ্রাইজ দিলি কিন্তু তুই। হ্যাঁ, কত মোটা হয়ে গেছিস রে। তবে মুখটা কিন্তু সেই একই রকম আছে ভাই, একদম শিশু সুলভ। সুধাকরের অট্টহাসি যেন পুরো স্টেশনকে পুনরুজ্জীবিত করে তুলল। তখনই সেই হাসির সঙ্গে তাল মিলিয়ে দূরে একপাল কুকুর কেঁদে উঠল। কিন্তু সুধাকর, জেঠু জেঠিমা বলল তুই নাকি ওনাদের ছেড়ে চলে গেছিস। আরে বাবা মা কিছুতেই বুঝতে চায় না। তুই বল, রেলের চাকরিতে রাত বিরেতে ডিউটি, রেল কোয়ার্টারে না থাকলে হয়? বাবু, ডাউন ট্রেন আসছে, সিগন্যাল দিতে হবে। চমকে উঠলেন মুকুন্দবাবু। জানলার ঠিক বাইরেই নিশি দাঁড়িয়ে। সুধাকর তার আসন ছেড়ে উঠে দাঁড়ালো। মুকুন্দ বস ভাই, ডাউনটা পাস করিয়েই আসছি। মুকুন্দবাবু নিশিকে লক্ষ্য করে বলে উঠলেন, নিশি, তুমি এখানে সিগন্যাল ম্যান? এই যে আগে দাদা বাবু। আরে ছাড় তো নিশির কথা, ও হলো অলরাউন্ডার। চল নিশি, ডাউনটা পাস করিয়ে আসি। গা ছমছম করা অন্ধকারে বসে রইলেন মুকুন্দবাবু। ট্রেনের হুইসেলের আওয়াজে তিনি বুঝতে পারলেন ডাউন ট্রেন যাচ্ছে। সুধাকর বোধহয় এখনই চলে আসবে। এতক্ষণ অবশ্য পুরো বৃত্তান্তই মুকুন্দবাবু সুধাকরকে বলেছেন, এমনকি সেই খামের কথাও গোপন করেননি। তবে সুধাকর ব্যাপারটাকে সেরকম কোনো গুরুত্ব দেয়নি। জেঠু জেঠিমা, সুধাকর, নিশি, এইসব ভাবতে ভাবতে কখন যে মুকুন্দবাবু ঘুমিয়ে পড়েছিলেন সেটা আর তার খেয়াল নেই। যখন চোখ খুলল তখন ভোর হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে মুকুন্দবাবু দেখলেন 6:30। কিন্তু সুধাকর কোথায়? নিশি বা কোথায়? তিনি একটা ভাঙা চেয়ারে বসে আছেন। ঘর বলতে দুই দিকে ভাঙা ইটের দেওয়াল, চারিদিকে ধুধু মাঠ, মাঝে খালি রেল লাইন। মনে হয় কোনো কালে এখানে হয়তো স্টেশন ছিল। আপনি কি কাউকে খুঁজছেন? চমকে উঠে মুকুন্দবাবু দেখলেন ঠিক তার পেছনেই একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। মুকুন্দবাবু অবাক চোখে জিজ্ঞেস করলেন, আচ্ছা, এটা বিলাসপুর স্টেশন তো? না তো, এটা নিরালাগড় স্টেশন। বিলাসপুরের 3টি স্টেশন আগে। এই স্টেশনটি তো এখন আর নেই। আপনি এখানে ট্রেন থেকে নামলেন কিভাবে? নামলাম কিভাবে তা তো জানি না, তবে নেমেছি। তাই স্টেশনটা বন্ধ হয়ে গেছে কেন? ভদ্রলোক বলতে শুরু করলেন। নিরালা গ্রামের নাম অনুসারে এই স্টেশনটির নাম ছিল নিরালাগড়। এই গ্রামেরই ছেলে সুধাকর স্টেশন মাস্টারের চাকরি নিয়ে এই স্টেশনে আসে। সুধাকর বাবুর সহকারী ছিল নিশি। কিন্তু ছোট গ্রাম, কতজন আর শহরে যাবে আসবে, অতএব টিকিট বিক্রির হার খুবই কম ছিল। আস্তে আস্তে ট্রেনের সংখ্যাও কমতে কমতে 2টিতে দাঁড়ালো, একটি একদম ভোরে আর একটি রাতে। মুকুন্দবাবু তাড়াতাড়ি বলে উঠলেন, কিন্তু কাল রাতে সুধাকরের সাথে কত কথা হলো, এইসব কথা তো কিছু বলল না আমায়। ভদ্রলোক এবার অবাক চোখে চেয়ে রইলেন মুকুন্দবাবুর দিকে। তারপর বলে উঠলেন, আপনি কি অসুস্থ? বুঝতে পারছি না আপনি এই স্টেশনে কি করে নামলেন। আপনি বলছেন সুধাকরের সঙ্গে কথা বলেছেন। আরে মশাই, আজ থেকে 5 বছর আগে সুধাকর আর নিশি রেলে কাটা পড়ে। তারপর থেকে গ্রামের মানুষ এই স্টেশনে ভয় আশাই ছেড়ে দেয়। তখন থেকেই স্টেশনটি বন্ধ হয়ে পড়ে আছে। তবে সুধাকরের ভুলেই এই ঘটনাটা ঘটেছিল। নিশি লাইনে কাজ করছিল। সুধাকরের ভুল সিগনালে ওই লাইনে একটা এক্সপ্রেস ট্রেন ঢুকে পড়ে। অবশ্য সুধাকর নিশিকে বাঁচানোর জন্য তার হাত ধরে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেও পা পিছলে লাইনে পড়ে যায়। দুজনেই ট্রেনের নিচে কাটা পড়ে। দুজনের কেউই বাঁচেনি। তারপর থেকে লোকজনের মুখে প্রচার হয়ে যায় রাতে নাকি সুধাকর আর নিশির অশরীরী প্রেতাত্মা এই স্টেশনে ঘুরে ঘুরে বেড়ায়। আমার মাথা গোলমাল হয়ে যাচ্ছে। আপনি কি সব বলছেন? আমার প্রাণের বন্ধু, ভাই, কাল রাতে কত কথা বললাম,
আর আপনি বলছেন কি না? আর নিশি, ওই তো আমাকে অবনীরের বাড়ি মানে সুধাকরের বাবার বাড়িতে পৌঁছে দিল, আর আপনি বলছেন রেলে কাটা। ভদ্রলোকটি মুকুন্দবাবুর কথা শেষ না হতেই বলে উঠলেন, আপনি মনে হচ্ছে সত্যিই অসুস্থ। আরে মশাই, অবনী রায় মানে আপনার বন্ধুর বাবা কাল সকালে ইহলোক ত্যাগ করেছেন, আর ওনার স্ত্রী তো 3 দিন আগেই মারা গিয়েছেন কলেরায়। দুইজনেরই দাহ কার্যে আমি নিজে ছিলাম। চলুন আপনাকে বিলাসপুর যাওয়ার বাসে উঠিয়ে দিই। এই সামনের বাজার থেকে বাস ছাড়বে, বিলাসপুর থেকে আপনি কলকাতা ট্রেন পেয়ে যাবেন। মুকুন্দবাবু আর কোনো কথা বলতে পারলেন না। নির্বাক শ্রোতার মতো শুধু চেয়ে রইলেন ভদ্রলোকটির দিকে। বাসে বসে মুকুন্দবাবুর নজরে পড়ল জ্যাঠামশাইয়ের দেওয়া সাদা খামটা এখনও তার ব্যাগে জ্বলজ্বল করছে। আজ জীবন সায়ান্নে এসে সেই দিনের কথা ভাবলেই মুকুন্দবাবুর চোখ জলে ভরে যায়। মনে পড়ে বারবার সেই খামের কথা, যেটার ভিতরে একটি কাগজে লেখা ছিল, আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি আমি তোমার নামে লিখে দিয়ে গেলাম। তুমি যদি গ্রহণ না করো তাহলে কোনো অনাথ আশ্রমে দান করে দিও বাবা। তুমি আমাদের একমাত্র উত্তরাধিকারী। এই পুরো জেঠু জেঠিমার কথাটা মনে রেখো যেন। আমি একটি উকিলের কাঠ পাবে, দলিলটা তার কাছ থেকেই সংগ্রহ করে নিও, বুঝলে? তুমি খুব ভালো দেখো, তোমার জীবন ভীষণ সুন্দর হোক, এই আশীর্বাদ করলাম। ইতি, তোমার জ্যাঠামশাই। শুনছিলেন প্রখ্যাত সাহিত্যিক বিবেক সেনের কলমে অচেনা রাত। গল্প পাঠে এবং মুকুন্দবাবুর চরিত্রে শুভ, জ্যাঠামশাইয়ের এবং নিশির চরিত্রে নীল, জেঠিমার চরিত্রে ছিলেন বর্ণিশা, সুধাকরের চরিত্রে রৌনক, আবহ সঙ্গীত পরিচালনায় শুভজিৎ এবং প্রচ্ছদটি এঁকেছেন কৃষ্ণেন্দু। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন।